গাজীপুরে ঝুট গুদামের আগুন থেকে পুড়ল বেশ কিছু বসতবাড়ি। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। কোনটা লাগছে বয়জারে বাতাসে আগুনটার একটা জোনা 1 মিনিটের ভিতরে সারাটা ছড়াই গেল। আমাদের এই ফ্যাক্টরিটা অনেক ক্ষতি হয়েছে। 30 লাখ টাকার মাল আছে গোডাউনটার ভিতরে, এটা সব পুড়ে গেছে। হবিগঞ্জের হাওড় অঞ্চলে 3 বছরে একটি বজ্রপাত নিরোধ করতে পারেনি লাইটেনিং অ্যারেস্টার। 15 জেলায় বসানো যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আধিপত্য বিস্তার নিয়ে 1 মাসে 3 খুন। নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি হয়েছে। সয়ন ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের দিক থেকে আমরা এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। সাতক্ষীরায় কেমিক্যালে পাকানো 8 মেট্রিক টন গোবিন্দভোগ আম ধ্বংস। ট্রাকে ঢাকায় পাঠানোর সময় জব্দ। 1000 কেজি আম ডিস্ট্রয় হচ্ছে এখন। এই আমটা হচ্ছে আমরা ধরি। শরীয়তপুরে ভাঙন ঝুঁকিতে পদ্মা সেতু প্রকল্প এলাকার বাঁধ, হুমকিতে জাজিরার 5 শতাধিক বসতবাড়ি। আতঙ্কে নদী পারের মানুষ। প্রতিদিনই যে মাটির চরণ ভেঙে পড়তেছে, বর্ষা আইতাছে, আমরা কেমনে থাকবো? আমাকে রাতে ঘুম নাই। চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় আগুনে ক্ষতি হয়েছে আশপাশের ঝুট গুদাম, বসতবাড়ি সহ একটি কারখানা। পানির স্বল্পতা এবং বাতাসের গতির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। গাজীপুর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা। এভাবে প্রায় 2.5 ঘন্টার মতো আগুনে পড়ে ঝুটের গুদাম। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 12:15টায় তুলা থেকে ঝুট তৈরি করার একটি গোডাউনে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ওই জায়গার যে ওয়ালের টিন ছিল, ওই জায়গা থেকে আগুনটা আমাদের ময়লার প্রথম অবস্থায় পড়ে গেছে। আগুন প্রথম অবস্থায় ময়লাটা ওই জায়গায় পড়ে আগুনটা ছড়াই গেছে। বাতাসে আগুনটার একটা জোনা 1 মিনিটের ভিতরে সারাটা ছড়াই গেল। স্থানীয়রা জানায় অগ্নিকাণ্ডের পাশেই বেশ কিছু ঝুট, তুলার গুদাম ও বসতবাড়ির অবস্থান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্রতিষ্ঠান আর স্থাপনাও। তুলা থেকে এখানে সুতা হয়, এই সুতাটা থেকে আপনার যে তুলাটা, এই তুলার ডাসটা ওইখান থেকে মানে আগুনটা ধরে আপনার ইলেকট্রিসিটি থেকে। ওই তুলা ফ্যাক্টরিতে আগেও 2-3 বার আগুন লাগছে বলে, আর এটা গুরুত্ব দেয় না। পর্যাপ্ত পরিমাণ পানির না কারণে লাগার পরে আমাদের মনে করুন লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পানির স্বল্পতা ও বাতাসের গতির কারণে বেগ পেতে হয় নিয়ন্ত্রণে আনতে। কোনাবাড়ির 2টা, বগুড়ার 2টা, সারাবোর 2টা। আমিও পাশেই ছিলাম সারাবোতে, আমিও চলে আসছি 12:10-এর মধ্যেই। তো আগুনটা অনেক বড় ছিল। আমাদের যেটা মেইন কৌশল ছিল এবং যেটা চ্যালেঞ্জ ছিল, যে পাশেই আপনারা দেখতে পাবেন প্রায় 50টার মতো গোডাউন আছে এখানে। দক্ষিণ দিকে, উত্তর দিকে মনে হয় প্রায় 500 বাড়িঘর আছে, মসজিদ আছে। আমাদের মেইন টেনশন ছিল এই উত্তর এবং দক্ষিণে আগুনটা যেন না ছড়ায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। হাওরে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক।
মাঠে নামতে চান না অনেক কৃষকই। অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসিয়েছে লাইটনিং অ্যারেস্টার। কিন্তু সেগুলো সচল না অচল, আদৌ কাজ করে কিনা জানা নেই কর্মকর্তাদের। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা নেই তার সুনির্দিষ্ট তথ্য। ভর দুপুরে হঠাৎ অন্ধকারে ঢাকা চারপাশ, বইছে ঝোড়ো হাওয়া, চমকাচ্ছে বিদ্যুৎ। কালবৈশাখের এমন দিনেই হাওড়ে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হয় ছোট দুই ভাই। বাইবার ঠাডা পুইটা থাকা আমার উপরে টাস খাইয়া ওই আমার যে ভাইটা মৃত্যু হয়েছে এই ভাইটার উপরে বাই গিয়া করে শেষ। এই বাচ্চারা আমি খার দাঁড়িয়ে দেওয়া যাই বা আমি লয়ে যাই কোনানো, আমি খইবা দিয়ে কেন গিয়া কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন, এদের মধ্যে 55 জনই কৃষক। এখন হাওড়ে যেতেই ভয় পাচ্ছে অনেকে। মানুষ মরছে টাটা পরে খেতে যায় না, কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা যে এরাও যাইতেছে না, এই খেত ডরে যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় 33টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। এমপি সাহেবের যে পিএস ছিলেন তাই এখানে একটা মাঠ আছে পানি শেষের, এই জায়গায় দেওয়া হয়েছে কি বিতলং আখড়া বানিয়াচং উপজেলা এগুলা তো সরকারি লোক যারা তাহে খালি হারার সেইফের লেগে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে। কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল কিংবা আদৌ কার্যকর কিনা তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। পরিধি কতটুকু জানি না, তবে ঠিক এই 1-150 ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি এসব যন্ত্র। বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রকল্প বাস্তবায়ন হয়, বাজেটেও খরচ হয়, কিন্তু মাঠে কার্যকারিতা নেই। লাইটনিং অ্যারেস্টার ঘিরে যেন উঠেছে সেই প্রশ্ন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বাজারে চালের দাম কমছে, তবে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে ফসল উৎপাদনের আগ্রহ হারাবে। নারায়ণগঞ্জে এমন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে বন্দরের একরামপুর এলাকায় নির্মাণাধীন সাইলো গোডাউন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, দেশে গমের চাহিদা বছরে 70 লাখ টন, এর মধ্যে 60 লাখ টন নিয়ে আমদানি করা হয়। এবার বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় চালের দাম কমেছে, তবে তা বেশি কমলে ন্যায্য মূল্য পাবে না কৃষক। চালের দাম কমলে গমের দামেরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান আলী ইমাম মজুমদার। সাইলো গুদামের নির্মাণ কাজ শেষের পথে, দ্রুতই পণ্য মজুত করা যাবে। এই গুদাম থেকে সড়ক, নদী ও রেলপথে সহজেই পণ্য আনা নেওয়া করা যাবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। তো মোটামুটিভাবে আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে, আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ। আপনাদের এখানে মজুত করার জন্য একটা ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদী পথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায় এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে করতে পারবো, যুক্ত হতে পারবো। প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম চালু হয়েছে সেটা অভিভাবকরা গ্রহণ করেননি, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।
দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, কোভিডে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল, ফলে অনেক বাচ্চা ঝরে পড়েছে। সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মানের অবনতি ঘটেছে। অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করছে। এর আগে জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মান উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় সভা করেন উপদেষ্টা। বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। একটা প্রসঙ্গ ছিল আমাদের কোভিড, তখন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল, ফলে অনেক বাচ্চারা চলে গেছে। তারপরে একটা প্রসঙ্গ ছিল আমাদের যে কারিকুলাম চালু হয়েছিল সেটা অভিভাবকরা গ্রহণ করেননি। আমরা চেষ্টা করছি সেই মানের উন্নয়ন, এবং আমি আশা করি এই মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা আবারও বাড়বে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আখাউড়া সীমান্ত পথে ভারতে গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন তিনি। সন্তু লারমা জানান, প্রথমবারের মতো এই পথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে চিকিৎসা করা ছাড়াও তর্পণ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করারও কথা রয়েছে তার। 1997 সালের 2 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সন্তু লারমা জনসংহতি সমিতির সভাপতি হিসেবে পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর দেন। এছাড়াও তিনি 1999 সালে 12 মে থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে হামলা পাল্টা হামলা। গেল 1 মাসে 3টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাবিব নামে এক তরুণকে তুলে নেয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের। হামলাকারী 3 জনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাং সদস্য লাবিব সম্প্রতি দল পরিবর্তন করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি গেছে। মার্ডারগুলো হচ্ছে এমন চাঁদাবাজি, তার সন্ত্রাসী, হাইজাকারি, চুরি হইতেছে, এগুলো সব কিশোর গ্যাংয়ের বাহিনী করতেছে। শুধু ছয়ানি নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দারা। চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হামলা পাল্টা হামলা, সংঘর্ষ হচ্ছে সদর, চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে। অস্ত্রগুলোর কারণে আজকে আমাদের ছয়ানি ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই। এদেরকে যদি নির্মূল করা না হয় তাহলে ছয়ানিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। অভিযোগ আছে, কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই যে অস্ত্র থাকলে তার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তারা ইউজ করতে চায়। তো আমাদের মতো আবার আমাদের সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা নিজেকে অবস্থান জানান দেওয়ার জন্য এদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকে। প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। তবে টহল বাড়ানো ও অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ। এটা থানার থেকে বেশ দূরে, ওখানে আমাদের একটা ফাঁড়ি ক্যাম্প আছে। তারপরে আমরা নিয়মিত এই গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। গেল 1 মাসে বেগমগঞ্জে 3টি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কেমিক্যালে পাকানো বিপুল পরিমাণ আম ট্রাকে সাতক্ষীরা থেকে আসছিল ঢাকায়। খবর পেয়ে ট্রাকটি জব্দ করে প্রশাসন। ধ্বংস করা হয়েছে 8.5 মেট্রিক টন গোবিন্দভোগ। প্রশাসন বলছে এসব আম বাজারজাত করতে দেয়া হবে না। কালীগঞ্জের নলতা থেকে কেমিক্যালে পাকানো এসব আম পাঠানো হচ্ছিল রাজধানীতে। সকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকটি আটকায় শিক্ষার্থীরা। খবর দেয়া হয় প্রশাসনকে। 2টা ট্রাক, একটা ট্রাক চলে যায়, আমরা ধরতে পারি না, এবং পরবর্তী যে ট্রাক যেটা 1000 কেজি আম ডিস্ট্রয় হচ্ছে এখন। এই আমটা হচ্ছে আমরা ধরি।
পরে ট্রাক সহ জব্দ করা হয় 8.5 মেট্রিক টন গোবিন্দভোগ, তবে পাওয়া যায়নি মালিককে। পরে ধ্বংস করা হয় জব্দকৃত আম। 5 মে থেকে আমাদের সাতক্ষীরার আম বাজারে উঠতেছে। আপনারা আমাদের ভোক্তারা আশা করবো যে এই তারিখ দেখে তারা বাজার থেকে এই আমগুলো কিনবেন, তাহলে আমাদের অত্যন্ত মানসম্মত আম তারা কিনতে পারবেন। কৃষি বিভাগ বলছে কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে গোবিন্দভোগ। তার আগে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছিল। এসব আমে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এটা স্বাস্থ্য ঝুঁকি খুবই বেশি থাকে, বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের অকাল গর্ভপাত সহ ক্যান্সার, লিভার সিরোসিস এবং তাৎক্ষণিকভাবে আপনার ডায়রিয়া, আমাশয়ের মতো রোগ হতে পারে। প্রশাসন জানিয়েছে 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম, 20 মে হিমসাগর, ল্যাংড়া, 27 মে, 5 জুন থেকে আম্রপালি জাতের আম বাজারে উঠবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই, আমবাগানে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, বাগানে বাগানে এবার ফলন কেমন হয়েছে আমের? কবে থেকে বাজারে উঠবে আম? লোপা, চাঁপাইনবাবগঞ্জের আমটা সাধারণত নাবি জাতেরই হয়, কারণ এটা বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সব শেষের দিকে আম পরিপক্ক হয়। আমের যদি অবস্থা বলতে চাই, তাহলে আমি যদি গাছে দেখাই, আমের ফলন কিন্তু তুলনামূলক এবার কম বলা যেতে পারে। বিশেষ করে যে বড় গাছ, যারা মানে 30 বছর, 40 বছর, 50 বছরের যে গাছগুলো, এই গাছগুলোতে একেবারে আম নেই বললেই চলে। যদিও আমের এবার অনিয়ার চলছে, অনিয়ার চললেও কিন্তু আমের ফলনটা অনেকটাই কম। ছোট জাতের গাছগুলো বা ছোট সাইজের যে গাছ, সেগুলোতেই হয়েছে। আর আম উঠবে বলতে যে বিষয়টা হচ্ছে যে সাধারণত এই অঞ্চলের, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের আম পরিপক্ক হয় জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বাজারে আমগুলো আসা শুরু করে। যেমন প্রথমেই গুঠি জাতের আম আসে, তারপরে কিন্তু ল্যাংড়া, গোপালভোগ এবং তার পরবর্তীতে ল্যাংড়া এবং ক্ষীরসাপাত, যেটা হিমসাগর নামে পরিচিত। আমাদের এটা জিআই পণ্য হিমসাগর। এটি হচ্ছে মূলত আমের সবচেয়ে ভালো জাত বা ভেরিয়েন্ট বলা যেতে পারে, সুস্বাদু আম। এইটি আসে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জুনের মাঝামাঝি সময় থেকে, এবং এই আমটি কিন্তু সারা দেশে প্রচুর চাহিদা রয়েছে। তারপরেই কিন্তু আসে ফজলি বা অন্যান্য জাতের আমগুলো কিন্তু বাজারে একে একে নামতে শুরু করে। এরপরে কিন্তু যদিও এবার আমের ফলন কম বলা হচ্ছে, তবে একেবারেই যে কমে যাবে সেজন্য না। চাষিরা কিন্তু আশাবাদী এবার চাঁপাইনবাবগঞ্জের আমের মোটামুটি দাম বা ফলন যেহেতু কম হয়েছে, দামটা ভালো পাওয়া যেতে পারে। তবে এখনো কিন্তু 1 মাস সময় রয়েছে। মানে প্রাকৃতিক যে বিপর্যয় বা আবহাওয়া যেগুলোর উপর নির্ভর করবে আমের বাজার বা পরিস্থিতি। লোপা, জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 2 কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে। নদীর পাড় ভেঙে চলে এসেছে বাঁধ পর্যন্ত। হুমকিতে 5 শতাধিক বসতবাড়ি। মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা সেতুর ভাটিতে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের নিচের মাটি সরে সৃষ্টি হয়েছে গভীরতা, ফলে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। ভাঙনের হুমকিতে রয়েছে জাজিরা নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গল মাঝিরঘাট বাজার, আলমখার কান্দি, কালাইমোড়ল কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বসতবাড়ি। ছেলেমেয়েগুলো থাকি ওই বাঁধ ছুটে গেছে গা, মনে করেন থাকার আর কোনো আর কায়দা নাকি। বর্ষা আইতেছে, আমরা কেমনে থাকবো? আমাদের রাতে ঘুম নাই। নদীর প্রান্তে গেলে দেখা যায় প্রতিদিনই যে মাটির চূড়ণ ভেঙে পড়তেছে। সরকারের কাছে আকুল আবেদন করব যে এই বেড়িবাঁধটি যাতে শক্তিশালীভাবে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীরতার। বাকি অংশে দেখা দিয়েছে ভাঙন। টেকসই বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে, সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 2011-12 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু বিলম্বিত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে রংপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, চীনে প্রধান উপদেষ্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন, তবে দেশে এসে এ নিয়ে কোনো উদ্যোগ জনগণের চোখে পড়ছে না, যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। দ্রুত তিস্তার কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দুলু। আগামীকাল একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের কাচিকাটা ইউনিয়নের বাসিন্দারা। সকালে পদ্মাপাড়ে হাজারের বেশি শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। বলেন, পদ্মার বিভিন্ন চরাঞ্চলে তাদের বসবাস, নদী ভাঙনের কারণে হুমকিতে রয়েছে তাদের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। দাবি করেন, অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে বিক্রি করায় ভাঙনের কবলে পড়েছে এই জনপদ। ভাঙনের হাত থেকে রক্ষায় বালু কাটা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা। নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সহ জনবল সংকটে মিলছে না চিকিৎসা সেবা। আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এতে বিপাকে পড়েছে রোগী এবং স্বজনরা। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা, জানা নেই কখন মিলবে চিকিৎসা সেবা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি নিত্যসঙ্গী রোগী ও স্বজনদের। 2007 সালে 31 থেকে বাড়িয়ে 50 শয্যায় উন্নীত হয় হাসপাতাল, কিন্তু বাড়ানো হয়নি পর্যাপ্ত জনবল। 26 চিকিৎসকদের পদে আছেন মাত্র 8 জন। অন্যান্য 107 পদের মধ্যে 65টিই খালি। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তা কাজে আসছে না। দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন, হয় না এক্সরেও। আমি আমার মেয়েদের দেখাতে আসছি শিশু ডাক্তারকে, শিশু ডাক্তার নেই। তারপরে আবার মেডিসিন দেখানোর জন্য আমার জন্য আসছি, ঠান্ডা কাশির জন্য ডাক্তার নেই। সমস্যায় চিকিৎসা হয় না, একটা ডাক্তার আছে কোনো রকম সে পরিচালনা করে। অথচ গাংনীর মানুষের স্বল্প খরচে চিকিৎসা সেবার ভরসাস্থল হাসপাতালটি। সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। জরুরি রোগীদের পাঠানো হয় জেলা শহরে। আমাদের এখানে যদি কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগী আসে, সেই রোগীটা সাথে সাথে রেফার করে দেওয়া হয়, এখানে চিকিৎসা পায় না। আমরা যখনই আসি না কেন কোনো পেশেন্ট নিয়ে, তখন প্রচুর আমরা ভোগান্তিতে ভুগি, কারণ এখানে আসলে আমাদের বাইরে পাঠাই দেয়, বেশিরভাগ কুষ্টিয়াতে বা রাজশাহীতে পাঠাই দেয়। জনবল সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের। তারাও চান ভোগান্তির অবসানের। জনবল সংকটের কারণে আমাদের 1 মাস এক্সরে বিভাগ বন্ধ আছে, প্যাথোলজি বিভাগটা পুরোপুরি সচল আছে এবং ইমার্জেন্সি অন্তঃবিভাগে সীমিত সংখ্যক ডক্টর নিয়ে আমরা যে সেবাটা প্রদান করে যাচ্ছি, এতে আমাদের ডক্টররা ক্লান্ত হয়ে পড়ছে। সব রকম সেবা দিতেই আমাদের হিমশিম খেতে হয়। কোনো রকমে আমরা এমার্জেন্সিটা, জরুরি রোগীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমরা অন্তত পক্ষে খেয়াল রাখছি। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী। বহির্বিভাগে সেবা নেন কয়েকশো মানুষ। রাকিব সরকার, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। তাই ক্যাম্পাসের নিরাপত্তা বিবেচনায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকলকে পরিচয়পত্র বহনের কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে। বর্ণাঢ্য আয়োজনে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। পরে নৃত্য পরিবেশনা, বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নিয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। তৈরি হয়েছে মিলন মেলা, আছেন শিক্ষক কর্মচারীও। মানুষের জীবনে নাট্যকলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।
ক্যাম্পাসের প্রত্যেকটা ইট বালি ধুলিকণা আমাদের মানে স্মৃতি বহন করে, আমরা সেগুলো ফিল করছি। প্রথম আমাদের নাট্যকলা এরকম দুর্দান্ত একটা আয়োজন হচ্ছে, আমরা সবাই খুবই মজা করছি। বের হয়ে গেছি অনেক আগে, বাট মনে হচ্ছে না আমি আসছি ক্যাম্পাসে আছি, ভালো লাগছে। প্রথম অ্যালাম নাই আমাদের ডিপার্টমেন্টে। আমরা খুবই খুশি যে তারা তাদের প্রথম অ্যালাম নাই অ্যাসোসিয়েশনের সম্মেলনটা করছেন আর কি। আমরা মনে করি যে এর মাধ্যমে নাট্যকলা বিভাগ একটা নতুন প্রাণ ফিরে পাবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রাজশাহী, নাটোর সহ কয়েক জেলায় বিক্ষোভ করে জাতীয় আদিবাসী পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন সেই 93 সাল থেকেই আন্দোলন করে যাচ্ছেন তারা, তবে এতদিনেও মেলেনি সাংবিধানিক স্বীকৃতি। সমতলের ভূমি মালিকানা সহ বিভিন্ন অধিকার থেকে এখনও বঞ্চিত তারা। এ সময় পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন সহ 9 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির কর্মী সমর্থকরা। গোপালগঞ্জে বাঙ্গির দাম কম হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে। ধার দেনা শোধ আর পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। নেই পাইকারদের আনাগোনাও। তবে কৃষি বিভাগের দাবি লোকসান হচ্ছে না, তবে লাভের অঙ্ক কমেছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ির স্মৃতি অধিকারী গেল বছর লাভ হওয়াতে এবারও 6 বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছিলেন তিনি। তবে দাম না পাওয়ায় এখন তিনি হতাশ। 1 টাকা ঘরে নিতে পারিনি, তাই লোন উড়াইছি 2 লাখ প্রায়। এই ঋণ আমি করছি যে 5 বিঘা ভুই করি, ঋণটা শোধাবো। 5 বিঘা ভুইতে ফসল ফলাইছি, হ্যাঁ বেচতে পারি না। কেমন আমি ঋণ শোধাবো, কিসের নইতেছি হ্যাঁ টাকা দিতে পারি না। ওই যে রাস্তায় ফুট হেলাই থুইছি। শুধু স্মৃতি অধিকারী নয়, এমন অবস্থায় এলাকার অনেক চাষির মৌসুমের শুরুতে ঋণ নিয়ে বাঙ্গি চাষ করেন তারা। তবে সময় মতো বৃষ্টি না হওয়াতে উৎপাদনে বিপর্যয় হয়েছে। গেল মৌসুমে 100 বাঙ্গি 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি করলেও এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র 2.5 থেকে 3 হাজার টাকায়। ফুট মানে এবছর ভালো হয় নাই, এই আগামীতে এবার একটু কম হয়েছে। এবার দাম মানে মোটামুটি কম, আর অনেক কম। একটা কিষান নিলে 500 টাকা, আর ফুট বেচতে গেলে হ্যাঁ কেনে না গাবলা থুইছি। যেমন কে যে মনে করেন এই চাই কেনা 1200-1300 চাই, হেরা কয় কেনা 200। এই বছরটাই তো ক্ষতির ভাগ বেশি, কিন্তু দাম যা আমরা পাইছি এতে 4 ভাগের 1 ভাগ আছে এখন দাম। চাষিরা বলছেন বীজ, সার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, বেড়েছে ক্ষেত মজুরের পারিশ্রমিকও। বিঘা প্রতি খরচ হয়েছে 15,000 টাকা, কিন্তু বাঙ্গি বিক্রি করে পাচ্ছেন মাত্র 6 থেকে 7 হাজার টাকা। 4 গামলা বাঙ্গি 250 টাকা বেচছি, তাতে পুরো লস। কয় বছর তো ভালো কেনা বেচা হয়েছে, এবছর তো কেনা বেচা হইতে আছে না। আর টাকা পয়সা নাই, কি করবো? দাম নাই দিকে কেউ দাম কয় না, বুঝছেন। আর যা কয় হ্যাঁ তো বিক্রি করা যায় না। 8 গাবলা যদি 500-600 গাবলা কয়, কেমনে বিক্রি করবো? কৃষি কর্মকর্তারা বলছেন বাঙ্গি চাষ করে লোকসান হচ্ছে না, তবে লাভের পরিমাণ গেলবারের চেয়ে কম। যখন মৌসুমের শুরুতে বাঙ্গি বাজারে আসলো তখন বাঙ্গির বেশ দাম ছিল। মৌসুম শেষের দিকে এখন তুলনামূলকভাবে আগের মতো দাম না থাকার কারণে কৃষক কিছুটা হতাশ। সিজনের শুরুতে লাভবান হয়েছে, এখন হয়তো লাভের পরিমাণ কম। তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা আসলে ওরকম না। তাদের যদি অ্যাভারেজ হিসাব করতে যায় তাদের লাভ থাকবে, কিন্তু লাভের পরিমাণটা কম। চলতি বছর জেলায় 360 হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।